গত 5 আগস্ট দেশ ছেড়ে চলে যাওয়ার পর শেখ হাসিনা বিভিন্ন সময়ে তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং কিছু কিছু অডিও ফাঁস হয়েছে। সেই অডিও ফাঁস হওয়ার পরে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের চাঞ্চল্য প্রত্যক্ষ করা গেছে। পক্ষে বিপক্ষে কথা রয়েছে এই অডিও নিয়ে। আজকে আমি কথা বলতে চাচ্ছি, আপনারা জানেন মতিউর রহমান চৌধুরী বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের মধ্যে এমন একজন অগ্রজ ব্যক্তিত্ব। তিনি যখন কিছু লেখেন, বিশেষ করে কূটনীতির বিষয় নিয়ে, আর কে কিভাবে নেন সেটি আমি জানি না, আমি এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। কারণ গত 10, 15, 20, 25, 30 বছরে মতি ভাই যখনই এই ধরনের কোনো লেখা লিখেছেন সেটি এতটা অর্থবহ হয়েছে, আমরা এটির প্রমাণ তার পরে দেখেছি। আজকে তিনি একটি লেখা লিখেছেন, তিনি মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদক, তার সেই কাগজে তিনি লিখেছেন এবং এটির শিরোনাম হচ্ছে হাসিনার অডিও বিপ্লব এবং অন্তর্বর্তী সরকার। শিরোনামটিও আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছে, তবে তথ্যগুলো ভেতরে যা লিখেছেন মতি ভাই, এটি অসাধারণ সহজ ভাষায় এত চমৎকার করে কঠিন কথাগুলো তিনি লিখেছেন। এই জন্যই আমি আসলে এটি নিয়ে আলোচনা করতে চাই এবং সংক্ষিপ্ত করার চেষ্টা করব। আমি মতি ভাই লিখেছেন, মাঝে মধ্যে হাসিনা দলের নেতা কর্মীদের সঙ্গে ফোনে কথা বলেন, অনেকেই এটাকে অডিও বিপ্লব বলছেন। ফাঁস হওয়া সর্বশেষ অডিও বার্তায় হাসিনা বলছেন, কাকে দায়িত্ব দেব, যাকেই দেব সেই তো গ্রেফতার হয়ে যাবে। দর্শক, আপনারা অনেকেই হয়তো এই অডিওটি ইতিমধ্যে শুনেছেন। গোপালগঞ্জের যে নেতার সঙ্গে তিনি কথা বলেছেন, সেই নেতা তাকে বলছিল যে আপনি কাউকে নির্দিষ্ট করে দিন, তাহলে আমরা সংগঠিত হতে পারবো, আমাদের কার্যক্রমগুলো ভালোভাবে পরিচালনা করতে পারবো। তখন শেখ হাসিনা এই কথাগুলো বলেছেন। রাজনৈতিক পণ্ডিতরা বলছেন, মতি ভাইয়ের ভাষায়, হাসিনা দলের কাউকেই বিশ্বাস করেন না। তিনি শেষ দিন পর্যন্ত চেষ্টা করবেন পরিবারের মধ্যেই কাউকে বেছে নিতে। এই যে কাকে দলের দায়িত্ব দেব, এই জায়গাটিতে শেখ হাসিনার নিজস্ব কিছু ব্যাপার রয়েছে। আপনারা নিশ্চয়ই স্মরণ করতে পারবেন, গত বেশ কয়েকটি কাউন্সিলের আগে শেখ হাসিনা বলতেন, কাউন্সিলের দিন বলেছেন, গণমাধ্যমের সঙ্গে তিনি বলেছেন যে আমার বয়স হয়ে গেছে, নতুন নেতৃত্ব প্রয়োজন। কিন্তু সত্যিকার অর্থে কাউন্সিল পেরিয়ে গেলে তিনি আবার সভাপতি নির্বাচিত হওয়ার পরে বিষয়টি তিনি বেমালুম ভুলে গেছেন। তবে মাঝে মাঝে আলোচনা হয়েছে তার পুত্র সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের হাল ধরছেন। কখনো শোনা গেছে সজীব ওয়াজেদ জয় হাল ধরলে চলবে না, দলের মধ্যে কেউ মানবে না। তখন চেষ্টা করা হয়েছে, কেউ কেউ বলেছেন যে সাইমা ওয়াজেদ পুতুলকে সেই জায়গাটিতে আনা যায় কিনা। অর্থাৎ পরিবারতন্ত্রের যে রাজনীতি, এর বাইরে যাওয়ার চিন্তা শেখ হাসিনা করেন না, এটি কিন্তু স্পষ্ট হয়েছে। গত 42-43 বছর ধরে তিনি একটি দলের সভাপতি, যেই দল গণতন্ত্রের কথা বলে, সেই দলের শীর্ষ নেতৃত্বের ক্ষেত্রে এমন একক নেতৃত্ব, এটি অনেক প্রশ্নের জন্ম দেয়। যাই হোক, মতিউর রহমান চৌধুরী বলছেন যে রাজনৈতিক পণ্ডিতরা বলছেন হাসিনা দলের কাউকে বিশ্বাস করেন না, এটি সত্য, আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি। তিনি বলছেন, ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ডাকসাইটে সাবেক এক মন্ত্রীকে দল গোছানোর দায়িত্ব দিয়েছেন অঘোষিতভাবে। মতি ভাই যখন এটি লেখেন তখন হয়তো এমন কিছু ঘটেছে, তা না হলে তিনি লিখতেন না। এই নেতা বাংলাদেশের অভ্যন্তরে, মানে যেই অঘোষিতভাবে যাকে দল গোছানোর দায়িত্ব দেওয়া হয়েছে, দলের বাংলাদেশে থাকা নেতা কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, এমনটি মতি ভাই বলছেন। এবং সেই নেতা বলছেন, ধৈর্য ধরো, নেত্রী সহসাই নির্দেশ দিবেন। কি নির্দেশ আসতে পারে এটি সহজেই অনুমেয়। মতি ভাই বলছেন, বলা বলি আছে, দেশ থেকে রাত মুহূর্তে কাউকে কিছু না বললেও দলের অন্তত 2জন নেতাকে নির্দেশ দিয়েছিলেন পরিস্থিতি বিবেচনায় নেতাকর্মীরা যেন ভারতে চলে যায়। পরিস্থিতি যে ভালো কিছু হবে না, এটি শেখ হাসিনা আঁচ করতে পেরেছিলেন। হয়তো অনেক বিলম্বে তার বোধোদয় হয়েছে, তিনি যা করেছেন, যেভাবে গণহত্যা হয়েছে, এবং তিনি নীরবে সয়ে গেছেন। বরং আমরা যে তথ্য পাই যে তিনি নির্দেশ দিয়েছেন বা তার প্রচ্ছন্ন নির্দেশে বা মদদে এটি হয়েছে, তিনি ধারণাই করেছিলেন যে তাকে হয়তো চলে যেতে হবে বা তার দলের নেতাকর্মীরা কেউ থাকতে পারবে না, সেটি তিনি আগেভাগেই বলেছেন। প্রশ্ন উঠেছে, মতি ভাই প্রশ্ন তুলেছেন, এ কারণেই কি সব মাস্টার মাইন্ডও ভারতে পৌঁছে গেছেন নিরাপদে?
এই নিরাপদে শব্দটি নিয়ে আমার একটু আপত্তি আছে। সত্যি কি নিরাপদে পৌঁছে গেছেন তারা? কিভাবে গেলেন? আমরা তো 650 জনের সেনানিবাসে থাকবার কথা শুনেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গণমাধ্যম আসলে ওইভাবে এটিকে স্বীকৃতি দেয়নি, স্বীকার করে রিপোর্ট করেনি। কিন্তু এখন আমরা ধীরে ধীরে শুনছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি ভারতে রয়েছেন, আরো অনেক নেতা ভারতে রয়েছেন। কাকে হাসিনা দায়িত্ব দিয়েছেন এটি হয়তো মতি ভাই জানেন, হয়তো লেখেননি, আমরা কিন্তু বুঝতে পারছি না। তাহলে এই রিপোর্টে মতি ভাই লিখছেন যারা শেখ হাসিনাকে ডুবিয়েছেন তারাই আবার ঘুরঘুর করছেন তার পাশে। এমনটি হয়ে এসেছে গত 15, 20, 25 বছরের যদি আমরা রাজনীতি দেখি। যখন জয়নাল হাজারীকে নিয়ে প্রশ্ন উঠেছে তিনি এক প্রকার তাকে সমর্থন দিয়েছেন, তার পক্ষে থেকেছেন, তার বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা করেননি। শামীম ওসমানদের বিরুদ্ধে কথা উঠেছে, তিনি তাদের বিপক্ষে কোনো পদক্ষেপ নেননি। আপনারা একেবারে নিকট অতীতে যদি দেখেন, করোনার সময়ে যখন দেশব্যাপী গণমাধ্যমে টেলিভিশনে সর্বত্র আওয়াজ উঠল যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে চরম ব্যর্থ জাহিদ মালেক, তার পদত্যাগ করে চলে যাওয়া উচিত, সময়ের দাবি। শেখ হাসিনা কি করলেন? পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে, জাহিদ মালেক ভালো কাজ করছে। মানে এই যে জনমতের বিপক্ষে যাওয়া, মানে এক ধরনের স্বৈরাচারী মনোভাব, এটি তার ভিতরে দৃশ্যমান ছিল। এটি কিন্তু বাংলার জনগণ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। বাণিজ্য মন্ত্রীর ক্ষেত্রে বলুন টিপু মুন্সি, তিনি তার দলের লোক দ্বারা টেলিভিশন টকশোতে বলুন, গণমাধ্যমে বলুন, সবাই বলেছে তার এখন চলে যাওয়া উচিত। শেখ হাসিনা কিন্তু তাকেও প্রশ্রয় দিয়েছেন, যদিও তিনি 2009 সালে ক্ষমতায় এসে বলেছিলেন মন্ত্রিত্ব এমন কোন স্থায়ী চাকরি নয়, কিন্তু তিনি তার এই দীর্ঘ 15.5 বছরের শাসন আমলে কোন মন্ত্রীকে খুব একটা শাস্তি দিয়েছেন এমনটা আমরা দেখি না। একজন মুরাদ যে একটি নগ্ন একটি ইস্যুতে তাকে চলে যেতে হয়েছে। তো এই যে একজন একটি আওয়ামী লীগের মতো একটি প্রাচীন দলের সভাপতি, যিনি বঙ্গবন্ধুর কন্যা বলে নিজেকে দাবি করেন, গর্ব করেন, তার কাছ থেকে এমন নেতৃত্ব বাঙালি জাতিকে সত্যি অনেক পিছিয়ে দিয়েছে, এমনটি অনেকে মনে করছেন। মতি ভাই লিখছেন ঢাকা আত্মগোপনরত কোনো নেতাই মুখ খুলছেন না, অনেকেই শেখ হাসিনাকে দায়ী করছেন, বলছেন তার একগুয়েমি ও প্রতিহিংসার রাজনীতি এবং সীমাহীন দুর্নীতি দলকে অস্তিত্ব সংকটে ফেলেছে। আমরা যখনই অর্থ পাচার নিয়ে কথা হয়েছে, এটির জন্য নানান মহল থেকে এক ধরনের হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। যখনই দুর্নীতি নিয়ে কথা বলা হয়েছে, উনি দুই একটি টোটকা দুর্নীতির জন্য কাউকে ধরেছেন, পরে জানা গেছে যাকে ধরেছেন তার সঙ্গেও তার রাজনৈতিক কোনো টানাপোড়েন রয়েছে, বনিবনার অভাব রয়েছে, এমনটি হয়েছে। সত্যিকার অর্থে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এই শব্দটি তিনি ব্যবহার করেছেন বহুবার তিনি বলেছেন, কিন্তু সত্যি সত্যি তিনি দুর্নীতির বিরুদ্ধে 10% তিনি সত্যিকার অর্থে এফোর্ট রাখেননি, ভূমিকা রাখেননি। রাখলে বাংলাদেশকে আজকের দিন দেখতে হতো না। এটি শুধু আমার কথা নয়, এটি বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষের কথা। মতি ভাই বলছেন যে কেউ কেউ বলছেন অতিমাত্রায় ভারত নির্ভর হওয়ার কারণে শেখ হাসিনার এমন পরিণতি হয়েছে। হয়তো তাই। ভারত 140 কোটি জনসংখ্যার একটি দেশ, গণতান্ত্রিক একটি দেশ বলে আমরা উদাহরণ টানি, কিন্তু সেই ভারত সম্পর্ক করেছে এই দেশের 18 কোটি লোকের দেশের একজন ব্যক্তির সঙ্গে, তিনি শেখ হাসিনা, একটি সরকারের সঙ্গে, সেটি শেখ হাসিনার সরকার। যে কারণে বাংলাদেশ থেকে বারবার ভারত বয়কটের ডাক উঠেছে, ইন্ডিয়ার বিরুদ্ধে বিষোদ্গার হয়েছে। আমরা আসলে কখনোই কাউকে ঘৃণা করে কারো প্রতি আক্রোশমূলক বাঙালিরা কখনো কথা বলতে চায় না। দেয়ালে পিঠ ঠেকে গেলে কথা না বলে কোনো উপায় থাকে না। এসব তারই নির্যাস, আমরা হয়তো সময় মতো বুঝতে পারি না। মতি ভাই লিখছেন আত্মগোপনরত একজন আওয়ামী লীগ নেতা বললেন হাসিনার সমস্যা হাসিনা নিজেই। যেটি আমি শুরুতে বললাম যে মতি ভাইয়ের কূটনীতির লেখাগুলো, কঠিন কথাগুলো এত সহজ করে বলা, তিনি বললেন একজন নেতা বললেন, নিশ্চয়ই তাকে বলেছেন, তা না হলে মতিউর রহমান চৌধুরী কখনোই এভাবে লিখবেন না। হাসিনার সমস্যা হাসিনা নিজেই। আমলাদের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছিলেন, দলকে ব্যবহার করতেন লাঠিয়াল হিসাবে। এসব কারণে হাসিনার পতনের পর দলটি হারিয়ে গেছে রাজনীতির মাঠ থেকে। একথা তো সত্য। আমলারা যা বলেছেন, আমলারা যা ভেবেছেন, আমলারা যেভাবে চেয়েছেন, সেভাবেই কিন্তু দেশটি চলেছে। কোন যে বুদ্ধিজীবী বলি, সুশীল সমাজ বলি, ভালো একটি পরামর্শ দিলেও তিনি কখনো শোনেননি, বরং সুশীলদের আক্রমণ করেছেন, গণমাধ্যমকে আক্রমণ করেছেন। যেই গণমাধ্যম সত্যিটা তুলে ধরবার চেষ্টা করেছে, তারই টুটি চিপে ধরবার চেষ্টা করেছেন। এক পর্যায়ে সবাই কিন্তু
থেমে গেছে, মুখ বন্ধ করেছে, ফলে আজকের এই পরিস্থিতি বাংলাদেশে এসেছে। মতি ভাই লিখছেন, মজার ব্যাপার হচ্ছে যারা বিগত 15.5 বছরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন এখন তারাই বলছেন হাসিনার স্বৈরাচারী মনোভাব চরম বিপর্যয় ডেকে এনেছে। এমনটাই হয় আসলে। মতি ভাই বলছেন, হাসিনার সামনে বিকল্প কি? ভারতে কতদিন থাকতে পারবেন? সর্বশেষ খবর তিনি দুবাই চলে যেতে পারেন। কবে দেশে ফিরতে পারবেন? অসংখ্য হত্যা মামলা তার বিরুদ্ধে, গণহত্যার অভিযোগে অভিযুক্ত হতে চলেছেন। এরকম অসংখ্য প্রশ্ন শেখ হাসিনাকে নিয়ে, যেটি মোটেই কাঙ্ক্ষিত নয়। যিনি 2008-9 ক্ষমতায় এসে গণতন্ত্রের মানুষকন্যা উপাধি পেলেন, সেই তিনি কেন মাত্র 15 বছরের ব্যবধানে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের প্রতিভূ হয়ে উঠলেন? এটি হয়তো পলিটিক্যাল ইতিহাসে হয়তো গবেষণার বিষয়বস্তু হয়ে থাকবে। এর নেপথ্য কারণগুলো হয়তো কখনোই বেরিয়ে আসবে, কেউ না কেউ এটি নিয়ে নিশ্চয়ই কাজ করবেন। মতি ভাই বলছেন, অডিও বার্তায় হাসিনা দলের গোপালগঞ্জের এক নেতাকে বলেছেন, দেখো 1 মাসও টেকে কিনা। এখনো এই অবস্থায় শেখ হাসিনার যে টোন, আপনারা যারা শুনে থাকবেন, তার যে কণ্ঠ, সেখানে কোনো অনুতাপ নেই। তিনি যা করে গেছেন, একটি দলকে, আওয়ামী লীগের মতো একটি প্রাচীন দলকে, যার এত নেতাকর্মী তৃণমূল পর্যায় পর্যন্ত, তাদেরকে বিপর্যস্ত অবস্থায় রেখে তিনি কিন্তু নিরাপদে রয়েছেন, ভালোই হয়তো রয়েছেন, কিন্তু তার ভিতরে সেই অনুশোচনাটুকু নেই। তিনি বলছেন, দেখো 1 মাসও টেকে কিনা, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছে। যাই হোক, মতি ভাইয়ের যে বিশ্লেষণ শেষের দিকে চলে এসেছে, তিনি বলছেন, শেখ হাসিনা যাই বলুন না কেন, অন্তর্বর্তীকালীন সরকার এখনো নড়বড়ে, দুর্বল, দিক নির্দেশনাহীন। পেছনে সেনা সমর্থন না থাকলে তাদের অবস্থা কেমন হবে? এই প্রশ্নগুলোর উত্তর দর্শক আমার চেয়ে আপনারাই ভালো জানেন। মতি ভাই বলছেন, এভাবেই 2 মাস পেরিয়ে গেছে, অতি সম্প্রতি সংলাপ হয়েছে, তাতে কি বেরিয়ে আসছে? বিএনপি চাচ্ছে যৌক্তিক সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন, জামাত চাচ্ছে সংস্কার শেষে নির্বাচন, কিন্তু বলা হচ্ছে না সংস্কারের জন্য কতদিন সময় দরকার। এই যে প্রলম্বিত করবার, ক্ষমতা দীর্ঘায়িত করবার যে প্রাণান্তকর প্রচেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নীরবতা, উপদেষ্টাদের প্রশ্ন এড়িয়ে যাবার প্রবণতা আমাদেরকে কোথায় নিয়ে যাবে, এটি কিন্তু ভেবে দেখার বিষয়। মতি ভাই লিখছেন, জামাত হয়তো জানে না এই কৌশল পরাজিত শক্তিকেই উৎসাহিত করবে, অর্থাৎ বিলম্ব করবার যে কৌশল, এটি পরাজিত শক্তিকেই উৎসাহিত করবে। পরাজিত শক্তি বলতে এই মুহূর্তে আমি বুঝতে পারি আওয়ামী লীগকে। ঢাকার কূটনৈতিক পাড়ার এক আড্ডায় শোনা গেল, জামাতের এই কৌশলকে উৎসাহিত করছে আঞ্চলিক একটি শক্তি। এখন এই যে পরাজিত শক্তি, শুধুই আওয়ামী লীগ না 71-এর পরাজিত শক্তিকে মতি ভাই নির্দিষ্ট করছেন? বলেননি, স্পষ্ট করেননি, কিন্তু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন। ঢাকার কূটনৈতিক পাড়ার এক আড্ডায় শোনা গেল, অর্থাৎ মতি ভাইয়ের এই তথ্যের প্রতি, এই সংবাদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। তিনি বলছেন, জামাতের এই কৌশলকে উৎসাহিত করছে আঞ্চলিক একটি শক্তি। কে সেই শক্তি? আপনারা সকলেই বুঝেন, সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হে। তিনি বলছেন, ওদিকে ইসলামপন্থীরা সংগঠিত হচ্ছে, তারা নতুন কাফেলা তৈরি করতে যাচ্ছে, যেটা এই ভূখণ্ডে নতুন। নির্বাচন যত বিলম্বিত হবে, এই কাফেলা তত লম্বা হবে। দেখা যাক না শেষ পর্যন্ত কি দাঁড়ায়। মতি ভাই এখানেই শেষ করেছেন, কিন্তু প্রিয় দর্শক, আসলে শেষ পর্যন্ত কি দাঁড়ায় সেটি ভাবতে গেলে গা শিউরে ওঠে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা কোনো ভালো ফল বয়ে আনবে না বলে আমি মনে করি। নিশ্চয়ই আগামী ভিডিওতে আমি চেষ্টা করব আরো বিস্তারিত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।